সে তো তোকে সবাই এমনিতে সালাম দেয়, মেয়েটার সালামে এমন কি আসে যাবে? তীব্র বিদিষ্ট হয়ে বলল। গর্ধব, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস কেন? সে ঠোঁট উল্টায়। আমার কি দোষ? তুই আজকাল এত পেঁচিয়ে কথা বলছিস, কিভাবে বুঝবো? তুই তো এমন ছিলি না রে ভাই, একটু সোজা করে বল না। তীব্র কটমটে কণ্ঠে বলল। আমি যে কতগুলো আহাম্মক পুড়ছি, তোরা তার প্রমাণ। এনিওয়ে, খুব শীঘ্রই আমি পুষ্পিতার নতুন ভার্সিটিতে জয়েন করছি, লেকচারার হয়ে। এই কথা যেন কোনো কথা ছিল না, ছিল বিকট শব্দে বাজ আছড়ে পড়ার আওয়াজ। সবেগে মাথা ভোঁ ভোঁ করে চক্কর কাটল ওদের। কোটর রেখে বেরিয়ে এলো চোখ, সমস্বরে চিৎকার করে বলল। মিরাজ আওড়ালো। কি লেকচারার? ভার্সিটির। মুশফিক বলল। তাও বিট্টু? নাহিদ হতবাক হয়ে বলল। এ কি শুনলাম? এমন শক্ত মিথিলার বিয়ে হওয়াতেও পাইনি। মিনিট কয়েক কেউ নড়ল চলল না, তবে সবার চোখের সামনে অতীতের কিছু কথা ছবির মতো ভেসে ভেসে উঠল। একবার পরীক্ষার হলে তীব্রর পাশে টপারের সিট পড়ে। সচেতন ছেলেটা কিছুতে নিজের খাতা দেখে ওকে লিখতে দিবে না, এ নিয়ে বেশ রং তামাশা করলো হলে। ইনভিজিলেটরের নালিশ অব্দি ঠুকলো। আর তারপর যখন পরীক্ষা শেষে বের হলো, তীব্র হাতির কারিশমায় নাক মুখ ফাটিয়ে ঘরে ফিরল বেচারা। পরের পরীক্ষাগুলোর কাহিনী উল্টে গেল পুরোপুরি। প্রতিটা পরীক্ষায় তীব্রকে শুধু খাতা মেলে দেখানোই নয়, পড়ছিল কিনা নিজে ওর খাতায় লিখে দিত। সেই ছেলে কিভাবে? ওদের মাথা ঘোরা কমলো না। মিরাজের মনে হলো তার সামনে অন্ধকার নেমেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তৎপর বোতল নিয়ে ছিপি খুলেই চোখে মুখে ঝাপটে দিল জলের। ঘন ঘন শ্বাস ফেলে আকাশের দিকে মুখ করে বলল। হ্যাঁ, পৃথিবী। আজ যদি আমি মরে যাই তাহলে মনে রেখো, বিট্টুর দেয়া চমকের জন্য মরেছি। দয়া করে এমন ভয়াবহ চমকের সম্মুখীন আর কোনো অবহেলাকে করবো না। মুশফিক বলল। আমাদেরও মাথায় একটু পানি দেওয়া উচিত, সব কেমন ঝাপসা দেখছি, কানেও আফসা শুনছি। তীব্র রেগে মেগে বলল। এজন্যই তোদের কিছু বলতে চাই না। মিরাজ তৎস ওর দিকে এগোলো, উড়ো চিপতে চিপতে বলল। না না ভাই, বলো। বাকিটা না শুনলে আজ মরলেও শান্তি হবে না আমার। নাহিদের বিষয়টা মোটেই ভালো লাগেনি। মিথ্যে মিথ্যে ভদ্র হওয়া তো কাউকে ঠকানো। বলল। তুই হঠাৎ লেকচারার হওয়ার কথা কেন ভাবলি? চাইলেই তো অন্য উপায়ে মেয়েটাকে পেতে পারতি। তোর যা লম্বা হাত, তুলেও আনা যেত। শুধু শুধু এত কষ্ট করবি? ধীরস্থির কথাগুলোর আড়ালে নাহিদের সুপ্ত অনুরাগ বুঝতে বাকি নেই তীব্রর। সে সম্পূর্ণ মনোনিবেশ ব্যস্ত রাস্তা রেখে বল। মেয়ে মানুষ ফুলের পাপড়ির মতো, একটু চেপে ধরলেই ঝরে যাবে, নেতিয়ে পড়বে। সেখানে জোর জবরদস্তি মানে তো আস্ত ফুলটাই নষ্ট। তাছাড়া এমনিতে খারাপ হলেও এই বিষয়ে যে আমার চরিত্র বাঁধাই করার মতো, সেটা তোরা অন্তত খুব ভালো করে জানিস। তাহলে অহেতুক তুলে আনা, জোর করা, এসব করে অতদিনের রেকর্ড ভাঙতে যাব কেন? যদি আপোষে মেয়ে ধরা দেয়, তার মতো আনন্দ তুলে আনায় আছে। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল। মুশফিক বলল। কিন্তু শিক্ষক বাবার সমান, মেয়ে যদি এই নিয়ম মেনে তোকে আব্বার নজরে দেখে, তাহলে তো আমও যাবে, সকলাও যাবে, থাকবে শুধু আটি। তীব্র বলল। সেই সুযোগ ওকে দিলে তো। বখাটে হওয়া যেমন অসম্মানজনক, তেমন সবচেয়ে সম্মানজনক প্রফেশন হচ্ছে শিক্ষকতা। মাস্তান হয়ে যার ভয় ডরের লিস্টে থাকবো, শিক্ষক হলে সেই শ্রদ্ধায় মাথায় তুলে রাখবে। মিরাজ চিন্তিত কণ্ঠে বলল। কিন্তু ওকে চিনবে না। মুশফিক উত্তর দেয়। চিনবে কিভাবে? আমরা তোর সামনে মুখ ঢেকে ছিলাম, আর সেবারও বিট্টু মুখ ঢেকে গিয়েছিল, তবে গলা স্বর চিনতে পারে। তীব্র সূক্ষ্ম হেসে বলল। দেখাই যাক না কি হয়। আমি নিশ্চয়ই কোনো কাঁচা খেলোয়াড় হয়ে মাঠে নামতে যাচ্ছি না। পুষ্পিতার সামনে থাকবো, কিন্তু ও বুঝবে না, ধরতে পারবে না। লেকচারার তীব্র রেজা তালুকদারি, ওকে তুলে নিয়ে যাওয়া সেই বিট্টু মাস্তানের অনুরোধ। আরমানের গলার কাছটায় খুসখুস করছে, খুব কিছু বলতে চায়। অনেকক্ষণ পর রয়ে শুয়ে পড়ল। কিন্তু তুই নিজেও জীবনে একটা প্যারাগ্রাফ মুখস্থ করেছিস কিনা সন্দেহ। ওখানে গিয়ে কী পড়বি ভাই? বই খুলে যদি অজ্ঞান হয়ে যাস। তীব্র তপ্ত চোখে চাইল, শশব্যস্ত ঠোঁট আঙুল চেপে ধরল। মুশফিক বলল ভিন্ন কথা। গাজীপুর তুই একা গিয়ে থাকবি, আমাদের নিবি না?
তীব্রর মুখের উপর বলল, না, মাথা খারাপ? মেয়ে দেখলে ছুঁক ছুঁক করা বিড়ালগুলোকে সাথে নেব? ও ঠোঁট উল্টে বলল। আমরাও না হয় ভদ্র সাজতাম। তীব্র কড়া কণ্ঠ, একদম না। এই ব্যাপারে তোদের একটাকেও বিশ্বাস করি না আমি। এই, তোরা ওখানে আমার সঙ্গে দেখা করা তো দূর, আমার বাসার আশেপাশেও যাবি না। দরকার হলে আমি আসবো এখানে। এছাড়া যা কথা হবে ফোনে মনে থাকবে। ওর চেহারায় গভীরতার চিহ্ন, চাউনিতে জলজলে উষ্ণতা। বাধ্যের ন্যায় মাথা দোলালো চারজন। নাহিদকেও মাথা কাত করতে দেখে তীব্র বলল, তোর মাথা নাড়তে হবে না, তুই আমার সাথেই যাবি। বিস্মিত নাহিদ খুশিতে খলবলিয়ে বলল। সত্যি? মুখ কালো হয়ে গেল বাকিদের। মিরাজ মিনমিন করে বলল। গরুটাকে সাথে নিয়ে কি করবে? তীব্রর কাট জবাব। ঘাস খাওয়াবো, তোদের কোনো সমস্যা? ওরা আবার দুপাশে মাথা নাড়ে। এদিকে স্বস্তির শ্বাস ফেলল নাহিদ। গুলশানে মিথিলাকে নিয়ে প্রতিটি মোড় ঘুরেছে সে। প্রতিটা কোনায় ওর স্মৃতি, যা বড্ড পোড়ায় এখন। বুকের বেদনা বাড়ায় সহস্রগুণ। এই যে ও সবার সামনে হেসে বেড়ায়, প্রফুল্ল স্বরে কথা বলে, নিয়মিত আড্ডায় আসে বন্ধুদের। এসবের কারণ একটু ব্যস্ত থাকার চেষ্টা। ব্যস্ত থাকলে তবেই না সব ভুলে থাকা যাবে। মিথিলার প্রসঙ্গ আসলে তার বন্ধুমহল বিরক্ত হয়, ধমকায়। কিন্তু ওর ভিতরের ভালোবাসাটুকু কেউ বোঝে না। ভালোবেসে যে হারিয়েছে সে জানে এর জ্বালা। মেয়েটা যেমনই হোক, ওর প্রতি ভালোবাসা তো মরেনি, হয়তো মরবেও না। যাক, শহর ছেড়ে চলে অন্তত একটু ভালো থাকা যাবে। দেখা গেল ওখানেই মিলল নতুন করে বাঁচার কোনো শক্ত ভিত। রাস্তায় জ্যাম পড়েছে। তীব্র জিভ থামালো। চোখ দুটো সিগন্যালের চকচকে আলোতে রইল। মস্তিষ্কে চলল অন্য কিছু। চিন্তায় ভাবনায় চাউনিতে টলমলে কোনো প্রতিচ্ছবি তার। সেখানে একটু পরপর হানা দেয় কারো ভীত শস্ত্র মুখ। প্রথম রাতে ওকে দেখে কুকড়ে বসা পুষ্পিতা, পরের বার ট্রাসে দৌড়ে যাওয়া পুষ্পিতা। তীব্র শিও মনে হাসলো, বিড়বিড় করলো, দেখা হচ্ছে ভীতু মেয়ে। মৃত্যুর থেকে পালালেও তীব্রর থেকে রেহাই পাওয়ার কথা ভুলে যাও। মুশফিক ওর দিক চোখ রেখে আস্তে আস্তে মিরাজের কানের কাছে এলো। ফিসফিস করে বলল, বিট্টুর হাবভাব সুবিধার না, ওর চোখ দুটো দেখ, কিছু আছে। এ বেটা ওই মেয়ের প্রেমে পড়েছে, আমি শিওর। শুধু ভাব কমে যাবে বলে স্বীকার করছে না। মিরাজও পাল্টা ফিসফিস করলো। আমার তাই মনে হয়। না হলে শুধু পছন্দ বলে এত কিছু করবে কেন জানি না, কিছু বুঝতে পারছি না। বেটুকে বোঝার চাইতে হিরো আলমের ইংরেজি বোঝা সহজ। মুশফিক চোখ মুখ কুচকে মাথায় চড় মারল ওর। শালা তুই যেমন, তোর যুক্তিও তেমন। 1 মাস পর সকাল 7টা বাজে। আজ দীর্ঘদিন পর তালুকদার নিবাসে পা রেখেছেন আবুল হাসান। কিন্তু এখানে আসতে ইচ্ছেই করে না তার। তীব্র বাসায় থাকলে তো একেবারেই নয়, বরং গা রিডি করে ওকে দেখলে আছাড় মেরে মারতে ইচ্ছে হয়। চূড়ান্ত বেয়াদব একটা ছেলে, গুরুজন মানে না, যা নয় তাই শোনায়, তুই তুকারি করে অপমানও করে। একবার তো গায়ে হাত তুলেই দিল। ইচ্ছে করে ওটাকে ঘণ্টাখানেক চাপকে সোজা বানিয়ে দিতে। কিন্তু অপারক আবুল। তীব্রর গায়ে অসুরের মতো শক্তিটা সেদিনকার থাপ্পড়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি। সাথে মন্ত্রীর ছেলে, কিছু করার উপায় নেই। আবার চাকরি বাঁচাতে এসব রাগঢাকের নিকটও সমান পরাজিত আবুল। শত আপত্তিতেও জামশেদের তলবে হাজিরা দিতেই হবে, মোটা মাইনে বলে কথা। এই যে আজকেও হলো। তবে বাড়ির চৌকাঠ পেরোতে গিয়ে দাঁত কিরমিরিয়ে আবেদন করলেন, অসভ্য ছেলেটা যেন বাড়িতে না থাকে। আধ ঘন্টার মতো হলেও আবুল বসার ঘরে আছেন। এর মধ্যে তীব্রকে দেখা যায়নি। এবার নিশ্চিন্ত হলেন ভদ্রলোক। যাক, তার অনুরোধ ফেলেছে। কিছু সময় পর কাজের মেয়েটি চা নিয়ে আসে, টেবিলে রেখে ফিরে যায়। জামশেদ কাজে ব্যস্ত ছিলেন। চা দেখে ওনাকে বললেন, বসো আবুল। না না স্যার, সমস্যা নেই। আহা, খাবার দাঁড়িয়ে খেতে নেই। তাছাড়া আমি তো তোমায় বসতেই বললাম, বসো। আবুল দোনামোনা করে বসলেন। চোখের ইশারায় চা নিতে ইশারা করলেন জামশেদ, কিন্তু মোড়ামুড়ি করছেন তিনি। এই চা তার গলা দিয়ে নামবে না। গতবার তীব্র যা খোঁচা দিয়েছে, এরপর তো পা জড়িয়ে ধরলেও চা মুখে দেওয়া উচিত নয়। কিন্তু মন্ত্রীর কথার উপর না বলবেন কি করে? তাহলে তো এতদিন যা ভালো বিনয়ে সেজেছিলেন সব এক ঝটকায় শেষ। পরপর ভাবলেন বদমাস ছেলে তো বাড়িতে নেই, খাওয়াই যায়। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হাতে কাপ তুললেন আবুল। সেই মাত্র ঠোঁটের কাছে ধরলেন, তখনই সিঁড়িপথে গটগটে পায়ের শব্দ এলো। সঙ্গে সঙ্গে ভালো মেজাজটা দুর্দান্ত পর্যায়ে খিচে গেল তার। দাঁত পিষে তিরিক্ষ মনে চোখ তুলে চাইলেন। মুহূর্তে স্তব্ধ লোচন আটকে গেল সেথায়। চোখের পাতার সাথে আঙুলগুলো কেঁপে উঠল গতিতে। প্রকোপে কাপের গরম চা নাড়া লেগে ছলকে পড়ল গায়ে। বিষয়টি জামশেদ কিছু বলতে গিয়েও ওনার দৃষ্টি দেখে থামলেন। কৌতূহলে নিজেও ফিরলেন সে পথে। অচিরে চমকে থমকে একাকার হয়ে গেলেন তিনিও।
তীব্র নামছে বিট্টু মাস্তান হয়ে নয়, সম্পূর্ণ ভিন্ন সাবলীল দৃষ্টিকেও আটকে দেওয়ার রূপে। সব সময়কার অবিন্যস্ত চুল জেল দিয়ে ব্যাক ব্রাশ করা আজ, পরনের 3টি বোতাম খোলা শার্ট, গলা অবধি কলার ভাঁজ করে লাগানো, পরেছেও ফর্মাল প্যান্টের সঙ্গে ইন করে, চোখ চিকন ফ্রেমের ঝকঝকে চশমা, বা হাতে রূপার চেন গায়েব, সেটা চকচক করছে মেটালের ঘড়ি, পায়ে কালো বুট, অগোছালো খোঁচা দাড়িগুলো পুরোপুরি নিশ্চিহ্ন, ক্লিন শেবে মুখখানা লাগছে আরও ফর্সা সাদাটে। বেশভূষায় সব মিলিয়ে ভদ্র সভ্যতার আদর্শ এক প্যাকেজ। জামশেদ রীতিমতো বসা থেকে দাঁড়িয়ে গেলেন, বিহ্বলতায় মাথার সবখানে দপদপ করে উঠল। এদিকে মূর্তির মতো বসে থাকা আবুল ঠোঁট নেড়ে শুধালেন, স্যার, আপনার কি কোনো জমজ ছেলে আছে যাকে দেখতে হুবহু ছোট স্যারের মতন? ঘোর কাটল জামশেদের। প্রশ্নের উত্তরে কেবল ছোট্ট শ্বাস ফেললেন। ওই দিন আরেকটু হলেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত। কি ভয়ানক চমক দিয়েছিল ছেলেটা, কিন্তু আজকের চমক যে ওসবও ছাড়িয়ে গেছে। জামশেদ আশ্চর্য হলেও ভিতর ভিতর মুগ্ধতায় দুচোখ ছাপিয়েছে তার। এমন গোছালো ভাবেই তো তীব্রতাকে দেখার ইচ্ছে। এই তো এখন একদম কাঁটায় কাঁটায় মন্ত্রীর ছেলেই লাগছে। স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের আদর্শ পুত্র যেন। সর্বদা এমন ভালো হয়ে চললে তো আকাশের চাঁদ এনে দিতেও দ্বিধা নেই তার। ভদ্রলোকের ঠোঁটের কোণে অল্প একটু হাসি ফেরে কেউ বোঝার আগেই ধোঁয়ার মতো মিলিয়ে যায় আবার। তীব্র নেমে এসে দাঁড়ালো। আবুলের দিকে চাইতে শশব্যস্ত উঠে দাঁড়িয়ে গেল সে। জামশেদ গলা খাকারি দিলেন, চেনা চেনা সেই ভারী কি গলায় পড়লেন, তাহলে আজকে থেকে জয়েন করছো? হ্যাঁ। তিনি ওপর নিচ মস্তক দুলিয়ে বললেন, ভালো। তা থাকবে কোথায় ওখানে? থাকবো কোথাও একটা, ওইসব নিয়ে ভাবার কিছু নেই। আপনাকে যা যা করতে বলেছিলাম করেছেন তো? হ্যাঁ, না করে উপায় আছে? যাক যাকগে, ওখানকার যিনি হেড অতিথি ডিপার্টমেন্টের ফোনকার আমার পরিচিত, ওখানে বলেছি তুমি আমার ছেলে। এরপরে সব রকম বাড়তি সুবিধা পাবে সেখানে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। তীব্র দায়সারা হাস্যহীন বলল। থ্যাংক ইউ। আবুল দুই বাপ ছেলের মুখ দেখাদেখি করছেন। সমস্ত কথা তালু ভেদ করে চলে যাচ্ছে ওনার। এই ছেলে ভাষাহীন গর্হিত আর ইতর, যাকে তার মাতৃভাষায় এক কথায় বলে শয়তানের খাড়া ঝিলকি। সে হঠাৎ এমন ভেলকি দেখাচ্ছে কেন? অমন গুন্ডা গুন্ডা চেহারার খোল এইরকম আচমকা পাল্টে গেল কিভাবে? তীব্রর আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে এক পলক উকি দিলেন লুৎফা। অমনি চিৎকার করে বললেন, এ কি? এ আমি কি দেখছি? এটা কি আমার ছেলে বিট্টু? বলতে বলতে দ্রুত পায়ে বেরিয়ে এলেন তিনি। জামশেদ বললেন, আস্তে বাবা আস্তে, বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এভাবে চেঁচায় না। লুৎফার ওসবে কান নেই। খুব নিকট থেকে ছেলের পা থেকে মাথা অবধি দেখলেন তিনি। গদগদ গলায় বললেন, মাশাআল্লাহ, তোকে একদম রাজপুত্রের মতো লাগছে বাবা। তীব্র কপালের পাশ চুলকে বলল, রাজপুত্ররা শার্ট প্যান্ট পরতো না মা, ভুল উদাহরণ দিচ্ছ তুমি। লুৎফা হাসলেন। ছেলের দুবাহু ধরে বারবার ওকে দেখছেন তিনি। ইস কি সুন্দর তার সন্তান, পুরো চোখ জুড়িয়ে দেওয়ার মতো দেখতে। হ্যাঁ রে, সবসময় এভাবে থাকতে পারিস না? কি চমৎকার লাগছে তোকে জানিস? তা নাকি অগোছালো বখাটের মতো থাকিস? তীব্র নিঃসংকোচে বলল। আমি তো বখাটি। আবুল ধাতস্থ হয়েছেন সময় নিয়ে। চমক টমকের ধারও সামনে নিয়েছেন। কথার মধ্যে আগ বাড়িয়ে বললেন, হ্যাঁ ম্যাডাম, ঠিক কথা বলেছেন। ছোট স্যারকে মাশাল্লাহ লাগছে। সারাদিন যে মাস্তানি করে বেড়াই, এই চেহারা দেখলে কেউ বুঝবে না। ইয়ে স্যার, হঠাৎ এই বেশে কি কারণ? স্যার কি কোথাও যাচ্ছেন? সুচালো চোখে চাইল তীব্র। পূর্বের ন্যায় কর্কশ কণ্ঠে বলল, সেটা তোকে বলতে হবে? ভদ্রলোক তবদা খেয়ে গেলেন। তীব্রর এই মার্জিত বসন ভূষণ দেখে বোকামনি ভেবে নিয়েছিলেন ব্যবস্থাও তখন নরম সরম হবে। কিন্তু এই তো যেন লাউ সেই কোদো। আবুল মনে মনে আরেকবার গালাগালি করে উড়িয়ে দিলেন ওকে। তক্ষুনি তীব্র ভ্রু উঁচিয়ে বলল, কি ভেবেছিস ফর্মাল জামা কাপড় পরলে? আচ্ছা, কি ভেবেছিস ফর্মাল জামা কাপড় পরেছি বলে ফর্মাল হয়ে গেছি? আমি শুধু কাপড় পাল্টেছি, ক্যারেক্টার পাল্টাইনি। হাতটা আগের মতোই টনটনে। 19-20 দেখলেই যে কারো গালে পড়তে 1 সেকেন্ড লাগবে না। আবুল মুখটা তচ্ছ অপমানে থমথমে হয়ে এলো। জামশেদ সূচক শব্দ করলেন, না, এই ছেলে বদলাবে না। প্রসঙ্গ পাল্টানোর প্রয়োজন বোধ করলেন লুৎফা। না হলে বাবা ছেলে তর্কে কোনো ভরসা নেই। আবার শুরু না হলে হয়। তীব্রর মনোযোগ ঘোরাতে বললেন, গাজীপুর কেন যাচ্ছিস বললি না যে বাবা?
ওর জবাব। সময় হলে বলবো, আসি এখন। সাবধানে যাস, পৌঁছে একটু জানাস আমায়।